কোয়েল রাজদার ঘরে এসে দেখে রাজ চুপচাপ বসে আছে সোফায়। কোয়েলের বিষয়টা বেশ আজব লাগে। মনে প্রশ্ন আসে, এভাবে কেন রাজ বসে আছে? কোয়েল এগিয়ে গিয়ে রাজের পাশে বসে জিজ্ঞেস করে, কোয়েল, ব্রেকফাস্টের জন্য নিচে যাওনি কেন? রাজ, এমনি ভালো লাগছে না কিছু খেতে। কোয়েল, সকাল থেকে সিগারেট ছাড়া কিছুই খাওনি তুমি, আমি খুব ভালোভাবেই জানি। চলো কিছু একটু খেয়ে নেবে চলো। কথাটা বলে কোয়েল রাজের হাত ধরে যেতে নিলে রাজ কোয়েলের হাতটা শক্ত করে ধরে নিজের জায়গাতেই বসে থাকে। কোয়েল রাজের দিকে তাকালে রাজ ইশারায় কোয়েলকে বসতে বলে। রাজ, আমি ভাবিনি তুই আসবি আমাকে ডাকতে। কোয়েল, কি হয়েছে? কি নিয়ে চিন্তা করছো তুমি এত? রাজ একটু অবাক হয় কোয়েলের প্রশ্নে। সেটা বুঝতে পেরে কোয়েল বলে, কোয়েল, এত অবাক হবার কিছু নেই। তোমার মুখ দেখলে যে কেউ বুঝে যাবে কিছু একটা হয়েছে। রাজ, যে কেউ না, যে ভালোবাসে সেই বুঝেছে আর আজীবন বুঝবে। রাজের কথা শুনে কোয়েল মুখ ফিরিয়ে নিলে রাজ বেশ চিন্তিত সুরে বলে, রাজ, বৌদি আর তুই অলওয়েজ একসাথে থাকবি, ওকে? কোয়েল, পরেশবাবু আবার কিছু প্ল্যান করছে নাকি জিয়া? ওহো, ওরা দুজন তো একই। রাজ, আমার কেমন যেন মনে হচ্ছে শুধু ওরা দুজন না, আরও কেউ আছে। মনে মনে আমি খুব ভালোভাবেই জানি কে আছে, কিন্তু আমি সেটা তোমাকে জানাতে পারবো না। আদিকে তো নাই, জানি না কি হতে চলেছে। আর যেটা হতে চলেছে সেটা কিভাবে সামাল দেব সেটাও বুঝতে পারছি না। কোয়েল, কাকে সন্দেহ করছো তুমি? সৌভিকদা? রাজ ভ্রু কুঁচকে তাকায় কোয়েলের দিকে, আর কিছু একটা ভেবে কোয়েলকে বলে, রাজ, জিয়া আসার পর থেকে সৌভিকের সাথেই রয়েছে, প্লাস ও ক্ষমাও চেয়েছে। এখন তো আমি শিওর কিছু একটা প্ল্যানিং জিয়া করছে, খুব সাবধান। কোয়েল, মৌ নিজেই পুরো বিষয়টা সম্পর্কে ফলো করেছে আর আমাকে কিছুক্ষণ আগে জানালো জিয়া যখন ক্ষমা চেয়েছে খটকাটা তখন থেকেই লেগেছে মৌয়ের। তাছাড়া বাদবাকি পুরোটা সময় জিয়া ওদের নজরে নজরে রেখেছিল। রাজ, বুঝতে পেরেছি, কথাটা আদিও জানে। কোয়েল, আদিদা তোমার উপর রেগে আছে। রাজ, জানি, কিন্তু বিশ্বাস কর আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। আসলে আমি ঠিক করে ঘুমাতে পারিনি, তাই খেতে মন চাইছে না। এটা অলওয়েজ হয় আমার সাথে। কোয়েল, তাই বলে কিচ্ছু খাবে না? রাজ, খেয়ে নেব, ভাবছি এখন তো সবে সকাল 10টা, দুপুরের দিকে বেরোবো এই 3টে নাগাদ। তখন ভিউটাও সুন্দর পাওয়া যাবে আর ঠান্ডাটাও একটু হলেও কম থাকবে। সন্ধ্যের আগে ফিরে আসবো আমরা। আজকে প্রথম দিন, সো অতটা না ঘুরলেও চলবে। কোয়েল, তাহলে ততক্ষণ তুমি ঘুমিয়ে নাও, দুপুরে খেয়ে নিয়ে তারপর বেরাবে। রাজ, ভীষণ টায়ার্ড লাগছে। কোয়েল উঠবে তখনই রাজ কোয়েলের হাতটা শক্ত করে ধরল আবার। কোয়েল রাজের চোখের দিকে তাকালেই রাজ নিচের দিকে তাকিয়ে বলে, রাজ, খুব বড় কিছু একটা হতে চলেছে। আমাদের সবাইকে সব কিছুর জন্য সব দিক থেকে প্রিপেয়ার থাকতে হবে। কোয়েল ঘাবড়ে গেল কথাটা শুনে, যা কোয়েলের চোখে মুখে প্রকাশ পাচ্ছে। রাজ, আমাদের সবাইকে একে অপরের প্রতি বিশ্বাস রেখে চলতে হবে, এক থাকতে হবে, যাতে কোনো কিছুই আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে না পারে, আমাদের আলাদা করতে না পারে। কোয়েল শুধু হ্যাঁ বোধক মাথা নাড়ে। রাজ একটা নিঃশ্বাস ফেলে উঠে যায় আর কোয়েলও বেরিয়ে নিচে চলে আসে। মৌমি, কিরে, রাজদা এলো না? কোয়েল প্রথম থেকে সবটা বললে মৌমিও চুপ করে যায়। কোয়েল,
আদিদাকে সবটা জানাতে হবে মৌমি, আমি জানিয়ে দেব। তাছাড়া রাজদা তো আছেনই, আমি যাচ্ছি ওনাকে ঘুরতে যাওয়ার বিষয়টা বলতে। আমি কোয়েলকে বলে চলে আসি ওনাকে বলতে। উনি সবটা শুনে রাজদার উপর আর রাগ করে থাকতে পারেননি। সবাই ব্রেকফাস্ট সেরে নিলে উনি আমাকে আশপাশটা একটু ঘুরে দেখতে বলেন, আর আমি বেরোই। কোয়েল ঘরে আমাদের জিনিসপত্র গোছগাছ করছে। আমাদের গেস্ট হাউসটা বেশ সুন্দর জায়গায়। গেস্ট হাউস থেকে বেরিয়ে কিছুটা হাঁটলেই রাস্তা, যেখান দিয়ে গাড়ি চলাচল করছে। কুয়াশাটা কেটে গেছে, দূরে বেশ পাহাড় দেখা যাচ্ছে হালকা হালকা। আমি রাস্তার উপর উঠে রেলিংয়ের কাছে আসি। আশেপাশে গাছ থাকলেও উপর থেকে নিচে দেখলে কেমন ভয় লাগছে, বেশ গভীর খাদটা। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর ঘুরে গেস্ট হাউসের দিকে ঘুরতে নিলে দেখি একটা বাচ্চা বল নিয়ে খেলছে। হুট করে বলটা হাত ফসকে মাঝ রাস্তায় চলে গেলে বাচ্চাটি ওই বলের কাছে চলে যায়। খেয়াল করে না ওর পিছনে বড় একটা গাড়ি আসছে। আদি, মৌমি বাচ্চাটাকে রাস্তার মাঝখানে দেখে ছুট লাগায়। জোরে দৌড়ে গিয়ে সাথে সাথে বাচ্চাটাকে জড়িয়ে ধরে ওই পাশে পড়ে যায়। কিন্তু বাচ্চাটা কোলে থাকায় বাচ্চাটার গায়ে আঁচও লাগেনি। মৌমি যখন বাচ্চাটাকে বাঁচানোর জন্য দৌড়ে যায়, তখন সে সময় আদিও সেখানে উপস্থিত হয় মৌমিকে খুঁজতে খুঁজতে। মৌমিকে ওভাবে পড়ে যেতে দেখে আদিও পড়ি কি মরি করে ছুটে চলে যায় মৌমির কাছে। চোখের নিমেষে পুরো ঘটনাটা ঘটে যায়। ইতিমধ্যে লোক জড়ো হয়ে গেছে মৌমির আশেপাশে। মৌমি বাচ্চাটাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়াতে নিলে দাঁড়াতে পারে না। ততক্ষণে বাচ্চাটিকে তার বাবা মা কোলে নিয়ে নিয়েছে। আদি, ঠিক আছো তুমি? কোথায় লেগেছে দেখাও আমাকে। মৌমি, আপনি এখানে কি করছেন? আমি ঠিক আছি। আদি, একদম চুপ, হাত দেখাও। উনি হুট করে ভিড়ের মাঝ থেকে বেরিয়ে এসে আমার পাশে এসে বসলে আমি অবাক হয়ে যাই। আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়ে উনি আমার হাতটা আলতো করে টেনে নিয়ে দেখেন কনুইটা ছড়ে গেছে বাজেভাবে। হালকা ক্রিম কালারের চুড়িদারের প্যান্টটা হাঁটুর কাছে লাল বর্ণ ধারণ করেছে, যার ফলে কোনো সন্দেহ নেই হাঁটুতেও কেটে গেছে। আদি এইসব দেখে আমার দিকে একটা রাগে লোক দেন। আমি কিছু বলতে গিয়েও না বলে চুপচাপ মাথা নিচু করেনি। ওনাকে পাশে একটু নিয়ে এসে বসান, আমরা জল আনছি। আদি, দরকার নেই, এখান থেকে একটুখানি আমাদের গেস্ট হাউস চলে যেতে পারবো। থ্যাংক ইউ তো আমাদের বলা উচিত। উনি আজকে না থাকলে আমার ছেলেটার যে কি হতো। অনেক ধন্যবাদ। মৌমি, না ধন্যবাদ দিয়ে ছোট করবেন না প্লিজ, আমি ঠিক। আমার কথা শেষ হওয়ার আগেই আদি আমাকে কোলে তুলে নিলেন। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে এই দেখে ওনাকে কিছু বলতে যাব, কিন্তু সাহস পেলাম না। উনি হাঁটা ধরলেন আমাকে নিয়ে গেস্ট হাউসের দিকে। তাই আমিও আলতো করে ওনার গলাটা জড়িয়ে ধরলাম। এইবার বেশ জ্বালা জ্বালা করছে কাটা জায়গাগুলো। মৌমি, নামিয়ে দিন এখানে আমাকে, না হলে ভার্সিটির সবাই খারাপ ভাববে। অনেক সাহস নিয়ে কথাটা বলেই ফেললাম, কিন্তু উনি আমার কথার কর্ণপাত না করে এগিয়ে যাচ্ছেন। আমার একদম ভালো লাগছে না ব্যাপারটা। ওখানে সবার মাঝে জিয়া আছে, ও যদি এমনটা দেখে তাহলে কি মেনে নেবে? এমনিতেই আসার সময় থেকে আমি ওকে লক্ষ্য করেছি, কিন্তু এটা ওনাকে বোঝাই কিভাবে এখন? মৌমি, আপনি আমার কথাটা শুনুন, এরকম করবেন না। জিয়া দেখলে। কথা বলতে বলতে সামনে তাকাতেই দেখি গেস্ট হাউসের গেটের কাছে জিয়া আর সৌভিকদা দাঁড়িয়ে আছেন। যেটার ভয় ছিল সেটাই হয়ে গেল। উনি আমাকে নিয়ে ভেতরে ঢুকে বাইরে বসার সোফাতে বসাতে স্যার ম্যাডামরা সবাই এগিয়ে এলেন। আদি, স্যার ম্যাম প্লিজ ডক্টরকে কল করুন। মৌমি, সামান্য কেটে যাওয়ার জন্য ডক্টর লাগবে? না মানে একটু ছড়েই তো গেছে তাই। উনি এত তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন
যে আমি কথা বলার মাঝেই আটকে গেছিলাম। তারপর যে কোনো প্রকারে কথাটা শেষ করলাম। কোয়েল, কি করে হলো এসব? আদি, কথা পরে হবে, আগেও ট্রিটমেন্ট করতে হবে। ভালোই রক্ত বের হচ্ছে, তুই মেডিসিন নিয়ে ছাড়, আমি আনছি। আদি নিজেই ছুটল মেডিসিন আনতে। সত্যি বলতে গেলে ছড়ে যায়নি, কেটেই গেছে অনেকটা। সারা শরীর কেমন যেন ব্যথা করতে শুরু হয়েছে ক্ষত জায়গাগুলোর সাথে সাথে। আদি কিছুক্ষণের মধ্যেই এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। সযত্নে আমার ক্ষত জায়গাটা পরিষ্কার করে উনি আমার হাতের কনুইটা ব্যান্ডেজ করে দিতে দিতে কোয়েলকে বললেন, আদি, আমি ওকে ঘরে দিয়ে আসছি, ডক্টরকে কল করে তুই ওর হাঁটুটা পরিষ্কার করে দিস। কথাটা বলেই আদি বেরিয়ে গেলেন। ওনার চোখে জল। আমি কি ঠিক দেখলাম? হ্যাঁ, ঠিকই দেখেছি, কারণ কোয়েলকে কথাটা বলতে গিয়ে ওনার গলার স্বর কেঁপে গেছিল। উনি আমার এই অবস্থা দেখে যেভাবে পাগলামি করলেন সবার সামনে, কাউকে কিছু করার সুযোগ পর্যন্ত দিলেন না। এইসব জিয়া দেখেছে দূর থেকে দাঁড়িয়ে, তা আমি দেখতে পেয়েছি। আদি উঠে দাঁড়াতে ও সরে গেছে। কোয়েল, এইবার কিন্তু সবাই ব্যাপারটা লক্ষ্য করল মো। আদি তোর প্রতি যে কতটা কনসার্ন এটা সবার চোখে পড়েছে সেই আসার সময় থেকে। মৌমি, এটা ভালো বিষয় নয় কোয়েল। জিয়াও পুরো ব্যাপারটা লক্ষ্য করেছে। আমার কিছু ঠিক লাগছে না। কোয়েল কিছু বলার আগেই আদি আমার সামনে এসে আমাকে দাঁড়ানোর সুযোগ না দিয়ে নিজেই আমার দিকে ঝুঁকে আমাকে কোলে তুলে নেন। আদি, ডক্টর আসছেন, আমি রিসেপশনে বলে দিয়েছি, তুই তাড়াতাড়ি ঘরে আয় কোয়েল, প্লিজ। আদি ঘরে এসে আমাকে বেডে বসিয়ে চলে যেতে নিলে আমি ওনার হাত ধরে জিজ্ঞেস করি, মৌমি, আপনি আমার উপর রেগে আছেন? আদি, সেই অধিকার আমার নেই। ওনার কথাটা শুনে আমার খারাপ লাগলো। উনি চলে যেতে নিলে আমি বেড থেকে নামার জন্য পা ভাঁজ করতেই ব্যথায় কুকিয়ে উঠলাম। আদি তা দেখতে পেয়ে জোরে ধমক দিয়ে উঠলেন, আদি, নামতে বলেছি তোমাকে আমি। উনি এতটাই জোরে রেগে কথাটা বলেছেন যে আমি কেঁপে উঠেছি। নিজের অজান্তেই চোখে জল চলে এসেছে। ছলছল চোখে ওনার দিকে তাকাতেই উনি কেমন যেন দমে যান। চোখ বন্ধ করে মুখ অন্যদিকে ফিরিয়ে নেন কিছুক্ষণের জন্য। তারপর বলেন, আদি, ডক্টর দেখে যাওয়ার পর আমি কথা বলবো তোমার সাথে। কোয়েল আসার আগে নড়বে না এক পা। ঝড়ের গতিতে বেরিয়ে গেলেন। কি সাংঘাতিক পরিমাণ রেগে আছেন তা আমি ভালোই টের পেলাম। এখন ব্যাপারটা মেনে নেওয়া অস্বাভাবিক নয়, কারণ উনি এই কয়েকদিনে প্রতিটা মুহূর্তে আমাকে বুঝিয়েছেন উনি আমাকে ভালোবাসেন। আজকে আমার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনাটা আমাকে সাহায্য করলো ওনার ভালোবাসায় বিশ্বাস আনতে। ওনার জায়গায় আমি থাকলেও এমন রিয়্যাক্ট করতাম, কারণ হারিয়ে যাওয়ার ভয়। আমাকে হারিয়ে ফেলার ভয়েই কি রেগে আছেন উনি? কোয়েল, মৌ, আস্তে আস্তে আমাকে ধরে ওঠ। তোর হাঁটুটা ভালোই কেটেছে, কারণ চুড়িদারের প্যান্টটা দেখ, লাল হয়ে গেছে জায়গাটা জুড়ে। আদিদা খুব বকবে তাড়াতাড়ি ব্যান্ডেজ না করলে। কিরে, মুখটা এমন শুকনো কেন? ব্যথা পেয়েছিস সেই জন্য, নাকি বর বকেছে, কোনটা? কোয়েলের কথা শুনে কেঁদেই ফেললাম। কোয়েল সেই দেখে জড়িয়ে ধরলে পুরো ঘটনাটা ওকে খুলে বলি। কোয়েল, স্বাভাবিক আদিদার রাগ করাটা, কিন্তু তুইও তো ভুল কিছু করিসনি। মৌমি, ওনাকে কে বোঝাবে এটা? কোয়েল, তুই আবার কে? এখন চল ওয়াশরুমে। কোয়েল আমাকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। পায়ের পাতাতেও চোট লেগেছে, তাই হাঁটতে সমস্যা হচ্ছে। ইস, ডাক্তারবাবু যেন এমন একটা ওষুধ দেয় যাতে আমি এক নিমেষে ফিট হয়ে যাই আর কালকে ঘুরতে বেরোতে পারি। আজকে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না।